শুরুতে হয় মাটি থেকে মাটি পরীক্ষা করা, প্লাস আপনার যে মেশিনের পানি দিয়ে আমরা এখানে ওষুধ দেওয়া হবে বা পানি দেওয়া হবে এই জমিতে, সেই মেশিনের পানিও পরীক্ষা করা আছে। 246টা নিয়ম মানতে হবে। তার মধ্যে কি যে আপনার গায়ের পোশাকটাও পরতে, এগুলো পোশাক আছে, আপনার মাথার ক্যাপ আছে, হাতের গ্লোভস আছে, আপনার হচ্ছে ওদের র্যাপিং আছে। এগুলো যদি আপনার হাত দিয়ে ব্যবহার করেন, এই কপিতে আপনার হচ্ছে যদি আমার হাতে আপনি যেহেতু যে কোনো জায়গায় আমার মাটিন টাইটিন লেগে থাকতে পারে বা আপনার ময়লা লেগে থাকতে পারে, হ্যাঁ এখানে যদি এসে যদি বোলাই এই গাছটা আপনার হচ্ছে ইয়ে হবে, মানে আক্রান্ত হবে। এই জিনিসটা আবার আপনার হচ্ছে প্লাস মানুষের কাছে যাবে যখন, তখন আপনি তাই খাবে, তাকেও যে আক্রান্ত হবে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। উত্তম কৃষি চর্চা বা সংক্ষেপে গ্যাপের কথা আমরা সবাই জানি। এর মাধ্যমে নিরাপদ ফল ও সবজি উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে 10টি ফসল এবং 5টি ফল উৎপাদনের চেষ্টা চলছে মাঠ পর্যায়ে। বগুড়া এলাকায় যেহেতু রাসায়নিকের ব্যবহার বেশি, তাই এই এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে অনেকেই উৎপাদন করছেন উত্তম কৃষি চর্চার মাধ্যমে। এই উত্তম কৃষিচর্যায় ফসলের উৎপাদন, তার বাজার এবং ভোক্তারা এখানে কিভাবে লাভবান হবেন সেটি আমরা আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে তুলে ধরব। সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। মাঠ জুড়ে শীতের সবজির এই তরতাজা রূপ সহজেই মন কাড়ে। দাগ নেই রোগ পোকামাকড়। সবজিগুলো দেখলেই যেন মন ভরে যায়। কিন্তু এই আকর্ষণীয় সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতার চিত্র। এই সবজির একটা বড় অংশই উৎপাদিত হয় অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে। ফলে দেখতে সুন্দর হলেও এর পুষ্টিমান কমে যায়। এছাড়া এসব সবজিতে থাকা ভারী ধাতু মানবদেহে নানা রোগের সৃষ্টি করে। এ কারণেই নিরাপদ ফসল এখন সময়ের দাবি। বিশ্বজুড়ে এখন আলোচিত হচ্ছে নতুন এক কৃষি ধারণা, উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এটি এমন একটি পদ্ধতি যেখানে চাষাবাদের প্রতিটি ধাপই কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এ পদ্ধতিতে যে জমিতে চাষাবাদ করা হবে, প্রথমেই মাটি পরীক্ষার মাধ্যমে সেখানে নিশ্চিত হতে হয় জমিতে কোন উপাদান কতটুকু পরিমাণে দিতে হবে, মাটিতে ভারী কোনো ধাতুর উপস্থিতি আছে কিনা বা মাটিতে থাকা পানির গুণাগুণ কি। এমনকি এখানে সেচ দিতে যে পানি ব্যবহার করা হবে সেটিও হতে হবে পরিশোধিত ও পরীক্ষিত। বাংলাদেশে এই আধুনিক কৃষি কৌশলের সঙ্গে কৃষকদের অভ্যস্ত করতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে সবজি ও ফসল উৎপাদন শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রাথমিকভাবে 10টি সবজি ও 5টি ফল উৎপাদন হচ্ছে উত্তম কৃষি চর্চার মাধ্যমে। গ্যাপ মানে যে আপনার পেস্টিসাইড দিব না তা কিন্তু না, আমার পেস্টিসাইড দিব, বাট পেস্টিসাইডের যে রেসিডুয়াল ইফেক্ট সেটা কিন্তু ডেট পার হওয়ার পর আমরা হারভেস্টিং করব। এখানে আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড দিতে পারি, তবে আমরা যেটা করতেছি সেটা হলো বায়োলজিক্যাল পেস্টিসাইড। এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে আমরা যারা কনজিউম করি তারা কিন্তু অতটা সচেতন না, কারণ গ্যাপের মাধ্যমে করতে গেলে আপনি জানেন যে এখানে একটা বাড়তি একটি খরচ চাষিকে বহন করতে হয়, যার ফলে দেখা যাচ্ছে যে এটার প্রাইস কিন্তু মার্কেটে একটু বেশি হতে হবে। সুপার শপগুলোতে এগুলো যাচ্ছে এবং অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, বিশেষ করে আফটার 40 পরে কিন্তু সবাইরই হেলথ হ্যাজার্ড শুরু হয়। তখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই গ্যাপ, এটা যখনই দেখবে যে গুড এগ্রি গ্যাপের একটা রেজিস্ট্রেশন থাকবে, ওখানে কিন্তু কিউআর কোড দেওয়া থাকবে এবং সেখানে স্ক্যানিং করে সে দেখতে পাবে যে এই ফসলটা কোন চাষি করছে, কোথায় করছে, কিভাবে করছে, টোটাল একটা অ্যাট এ গ্লেন্স তার সে তথ্যটা চলে আসবে। ফলে এটি যদি আমরা আস্তে আস্তে কনজিউম করা শুরু করি, দেখবেন যে আমাদের দেশে গ্যাপ উৎপাদিত পণ্য কিন্তু দেদারসে বিক্রি হবে। তবে এখনও এখানে বড় চ্যালেঞ্জ দাম নিয়ে। নিরাপদ পদ্ধতিতে কৃষকরা ফসল উৎপাদন করলেও তার আলাদা কোনো বাজার নেই। ফলে বাজারে গিয়ে অন্যান্য সবজির সঙ্গে একই দামে বিক্রি করতে হয় ফসল। এ কারণে যত পরিশ্রমী হোক, কৃষক এ কাজে উৎসাহ পান না।
কৃষি বিভাগ বলছে এই পরিস্থিতি বদলাতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তারা। নিরাপদ ফসলের জন্য আলাদা বাজার ও মূল্য নিশ্চিত করতে নানা মহলে আলোচনা চলছে, মিলেছে ইতিবাচক সাড়াও। লক্ষ্য দেশের সব ফল ও ফসল চাষকে উত্তম কৃষিচর্চার আওতায় আনা। এটা সফল হলে বাংলাদেশের ফল ও ফসল শুধু দেশের বাজারেই নিরাপদ হিসেবে বিবেচিত হবে না, বরং বৈশ্বিক খাদ্য বাজারেও একটা শক্ত অবস্থান করে নিতে পারবে। দর্শক, আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে সবজি উৎপাদনের কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক মতিউর রহমান ভাই, যিনি উত্তম কৃষি চর্চার মাধ্যমে বাঁধাকপি উৎপাদন করেছেন। আমরা তার কাছে একটু শুনি যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদনটা কেমন এবং কি কি প্রক্রিয়া তিনি অনুসরণ করেছেন। মতিউর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাদের এই এলাকাটা বলা যায় যে সবজির রাজধানী আর কি, মানে বগুড়াতে প্রচুর সবজি হয়। কি কি উৎপাদন হয় আপনাদের এলাকায়? এখানে বাঁধাকপি, ফুলকপি, মূলা সব ধরনের সবজি আবাদ হয়। এরপর আলু আসবে, এরপরে আলু আসবে, মরিচ আসবে। হ্যাঁ, জমি তো কখনো বসে থাকে না, তাই না? জি না, বসে থাকে না। জমি বসে থাকে না। না। আপনি কি কি চাষ করতেন আগে এবং কিভাবে এই গ্যাপের সঙ্গে পরিচিত হলেন? গত বছর আমাদেরকে আগে হচ্ছিল আপনার ক্লাস করাইছে, আমাদের এখানে স্কুল হয়েছিল গ্যাপ পদ্ধতিতে। সেই স্কুল করার পর থেকে গত বছর থেকে এই গ্যাপ পদ্ধতিতে কপি আবাদ করার করা হচ্ছে। বাঁধাকপি নিয়ে? বাঁধাকপি নিয়ে। মানে গ্যাপ এই প্রথম আপনি চাষ করছেন এটা? না, গত বছরও করছিলেন। হ্যাঁ। আচ্ছা, এই যে গ্যাপের কথা আমরা বলছি, কি কি মানতে হয় এখানে আপনাদের? 246টা আইন মানতে হয়। সেই আইন মেনে আমাদের এই বাঁধাকপি আবাদ করতে হয়। আইনগুলো কিরকম? শুরুটা হয় কি মাটি পরীক্ষার মাধ্যমে? শুরুটা প্রথমে আপনার মাটি পরীক্ষা করতে হয়। মাটি পরীক্ষা করে ওনারা যে পরিমাণ সার ইউজ করতে দিবে সেই অনুযায়ী আমাকে সার দেয় ওনারা। দিয়ে তারপরে আপনার সার ছিটে চাষ করে কাপ কাটা কপি করা। সারের পরিমাণ খুবই কম, অল্প সারে মনে করেন এই কপি আবাদ করা যায়। আর এই মালচিং পারা হয়, লিরেনিটা কম দিতে হয়। ফেরোমন ফাঁদ ইউজ করতেছেন নাকি? হ্যাঁ, ফেরোমন ফাঁদ ইউজ করতেছি, আঠালো ফাঁদ ইউজ করতেছি। মানে কেমিক্যাল দিচ্ছেন না? না, কেমিক্যাল ওষুধ দিতে হয় 15 দিন 20 দিন পর পর ওষুধ দেওয়া। ওষুধ দিতে নিয়ম মেনে। আমাদের যে দিছে সামনে দিয়ে বেড়া দিছে, পোকামাকড় আসে কম। তারপর ফ্রাউন ফাঁদ আছে, এর ভিতর পোকা পড়ে। তার আটালো ফাঁদ আছে, ওই যে পোকা লেগে আছে। এতে দেখা যায় যে আপনার পোকার সংখ্যাটা এত কম লাগে। দর্শক, আমরা মতিউর রহমান ভাইয়ের সঙ্গে কথা বললাম। তিনি একজন উত্তম কৃষি চর্চার মাধ্যমে চাষ শুরু করেছেন, বাঁধাকপি চাষ করেছেন তিনি। এবার আমাদের সঙ্গে আরও কৃষক আছে, আমরা তার সঙ্গে কথা বলবো। শোন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা শোন ভাই, এই যে উত্তম কৃষি চর্চা, তার মানে হচ্ছে মানে আপনার প্র্যাকটিসটা হবে হচ্ছে ভালো, তাই তো? আচ্ছা, মানে সাধারণ আর এই দুটোর মধ্যে প্রথম আপনি কৃষক হিসেবে আপনার কাছে তফাৎ কোনটা মনে হয়? অনেক তফাৎ। আপনার হচ্ছিল এই উত্তম কৃষি চর্চার আপনার হচ্ছিল অনেক নিয়ম আছে। 246টা আইন মেনে এই আপনার হচ্ছিল বাঁধাকপি করা হয়। শুরুতে হয় মাটি থেকে মাটি পরীক্ষা করা, প্লাস আপনার যে মেশিনের পানি দিয়ে আমরা এখানে ওষুধ দেওয়া হবে বা পানি দেওয়া হবে এই জমিতে, সেই মেশিনের পানিও পরীক্ষা করা আছে। 246টা নিয়ম মানতে হবে। তার মধ্যে কি যে আপনার গায়ের পোশাকটাও পরতেছে? এগুলো পোশাক আছে, আপনার মাথার ক্যাপ আছে, হাতের গ্লোভস আছে, আপনার হচ্ছে ওদের এয়ার র্যাপিং আছে। এগুলো যদি আপনার হাত দিয়ে ব্যবহার করেন, এই কপিতে আপনার হচ্ছিল যদি আমার হাতে আপনি যেহেতু যে কোনো জায়গায় আমার মাটিন টাইটিন লেগে থাকতে পারে বা আপনার ময়লা লেগে থাকতে পারে, হ্যাঁ, এখানে যদি আসে যদি বোলাই এই গাছটা আপনার হচ্ছে ইয়ে হবে, মানে আক্রান্ত হবে। আপনি এই জমিতে চারদিক দিয়ে একটা বেষ্টনী দিয়েছেন, তাই না? প্রবেশ নিয়ন্ত্রিত হওয়াতে কি ধরেন যে মানুষ প্রবেশ করতেছে না, গরু ছাগল করতেছে না, আর কোনো সুবিধা আছে এখানে? এখানে আপনার পোকামাকড় একটা আছে লেভেল মতো, উড়ানে পোকা আসে, সে চোষক্ষর পোকা আসতে ওই বাধা পায়, আসতে পারে না। আচ্ছা, এই জন্য আপনি এখানে ওষুধ আপনার 15 দিন পর দিলে আপনি ইয়ে হয়ে যায়, কাজ হয়ে যায়। আর আপনি আমাদের বাইরেও দেখেন ইয়ে ছাড়া আছে, এটা আপনার হচ্ছিল 3 দিন 4 দিন অন্তর ওষুধ দিতে হয়। ধরেন যে প্রশিক্ষণ ছাড়া তো আগেও কৃষি করছেন, প্রশিক্ষণ পাওয়ার পরে আপনার পরিবর্তনটা কি আছে? আমাদের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আপনার হচ্ছিল 7 দিন আগে সার ছিটে দিয়ে জমিতে সেচ ছাড় দিয়ে একবার আপনার কাজ করে, তারই 2 দিন আগে আপনার কাপ টাপ তুলে রেডি করে সেই জায়গাতে আমাদের ফুল গাড়া হয়।
গাড়ার পরে 23 দিন অন্তর আপনার হচ্ছে মালচিং করা হয়। মালচিংও একইভাবে এই একই পোশাকই আপনার হচ্ছে এইগুলো কাজ করে দেওয়া হয়। এতে আপনার হচ্ছে আপনার যে কাজগুলো করা হয় এতে আপনার হচ্ছে একটু সার সাশ্রয় হয়, ওষুধ সাশ্রয় হয়, আপনার হচ্ছে নিড়ানির আচ্ছা, কম হয়। এই যে মালচিং এর কথা যখন আসলাম, মালচিং তো প্রথমত হচ্ছে যেটা আপনার আর্দ্রতা তো কিছু ধরে রাখতে, মাটির ভেজা ভাবটা। মাটির ভিজার ভাগটা রাখে। আর আপনার হচ্ছে দেখেন অন্য জমিতে যায় দেখবেন পাতার নিচে হচ্ছিল আপনার হচ্ছে রোগ আছে, আর আমাদের দেখেন এই সিলভার কালারের জন্য আপনার হচ্ছে এই রোগটা আপনার হচ্ছে এখানে পাতার দেখেন মানে এখানে একটা নিজস্ব প্রোটেকশন আছে আর হ্যাঁ, কি। হ্যাঁ, এই রোদ পড়ে আপনার ওখানে তাপ পায়, ওখানে পোকা আর থাকতে পারে না। আচ্ছা আচ্ছা। আমি কফি কন, মূলো কন, আর আপনার হচ্ছে মরিচ কন, আমি যে ফসলগুলো করি ঝিঙ্গা কন, করলা কন, আমি এগুলো না ফ্রামন ফাঁদ, হলুদ আটালো ফাঁদ দিয়ে আমি এই ফসল মানে নিরাপদ করার জন্য চেষ্টা করি। তার মানে লাভ করাটা আসলে মূল না, উদ্দেশ্য লাভ না, করা নিরাপত্তার দরকার। এই জন্য আপনি এবারকারও আপনার আল্লাহর রহমত মানুষ 20 টাকা 21 টাকা 22 টাকা বেচছে, আমি আল্লাহর রহমত তাও 2-1 টাকা করে 2-1 টাকা হলেও বেশি পাচ্ছেন। আচ্ছা, এইখানে বেশি আর কমের একটা ব্যাপার আছে, কিছু দুঃখ মনে হয় আছে যে আপনি গ্যাপ অনুসরণ করছেন, আপনার চাষটা একটু আলাদা ধরনের, কিন্তু বাজারে অনেক সময় একই বাজারটা পাচ্ছে। তাহলে গ্যাপে অন্য কৃষকদের উৎসাহিত করতে হলে তো আগে বাজারটা ঠিক করতে হ্যাঁ, হবে। বাজারটা এটা হচ্ছে মূল জায়গাত। আমাদের সরকারের দায়িত্বটা হচ্ছে যেহেতু গ্যাবের মাধ্যমে সারেকের মাধ্যমে যেগুলো ফসল আবাদ করতেছে এদেরকে উৎসাহিত করে এই বীজগুলো বা এই ফসলগুলো যদি তারা বিক্রি করে একটা যদি জায়গা তৈরি করে দিত, তাহলে সারা আপনার কোনো অনুদান দেওয়া লাগবে না, কৃষক নিঃশর্তে আপনার এইগুলো কাজ করে দেবে বা ফসল দামটা যদি একটু বেশি পায়। অনেক ধন্যবাদ সুজা ভাই। দর্শক, আমরা সুজাউল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বললাম। সুমন ভাই 2009 সাল থেকে অর্থাৎ দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু চেষ্টা করেন অন্তত সচেতনভাবে যতটুকু পারা যায় নিরাপদ করার। অনুষ্ঠানে এখানকার সঙ্গে জড়িত যে কৃষি অফিস কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম উত্তম কৃষি চর্চার মাধ্যমে সবজি ও ফল উৎপাদন নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বগুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান। আমরা তার কাছে একটু শুনি যে তার উপজেলায় সার্বিকভাবে কী অবস্থা এবং সার্বিকভাবে তারা কীভাবে উত্তম কৃষি চর্চাটাকে ছড়িয়ে দিতে কাজ করছেন। হান্নান ভাই, কেমন আছেন আপনি? উত্তম কৃষি চর্চা যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আগে একটু যদি সহজ করে আপনি বুঝিয়ে বলতেন যে উত্তম কৃষি চর্চাটা আসলে কি এবং সাধারণ কৃষি চর্চার সঙ্গে এর পার্থক্যটা কি? আসলে আমরা যেটা উত্তম কৃষি চর্চা বলছি, আসলে গ্যাপ প্রোটোকলের কথা বলছি। গ্যাপ মানে গুড এগ্রিকালচারাল যে প্র্যাকটিস রয়েছে আমাদের, আমরা যে গতানুগতিকভাবে যেভাবে আমরা চাষাবাদ করি, এই চাষাবাদ থেকে আমরা কিছু ম্যানেজমেন্টের মাধ্যমে একটা ফসলকে কনজিউমার পর্যায়ে নিরাপদ ফসল যাতে আমরা তাকে উপহার দিতে পারি, সেই তাগিদেই কিন্তু আমাদের এই গ্যাপ প্রোটোকল এবং হচ্ছে উত্তম কৃষি চর্চা যেটি বলছি। যে জমিটাতে আমরা এই প্র্যাকটিসটা করব, ওই জমির মাটি কিন্তু আমরা পরীক্ষা করে থাকি। এই মাটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমি আমার জমিতে কি পরিমাণ সার লাগবে এটি কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলেন। তারপরে আমার এখানে কিন্তু এই জমিতে আমার তো পানি লাগবে, সেই পানিটা কোন জায়গা থেকে আসবে অর্থাৎ তার সোর্স কি, সেই সোর্সের ওই পানি আমরা কিন্তু পরীক্ষা করি। আপনারা দেখছেন যে আমরা চারদিকে কিন্তু আমরা সেফটি নেট দিয়েছি যাতে অন্য পোকামাকড় এন্ট্রি করতে না পারে, এবং আমাদের কৃষক যারা ইন্টারকালচার অপারেশন করবে তারাও কিন্তু তাদের সেফটি যে মেজারমেন্ট পোশাক এটি কিন্তু তারা পরিহিত করবে। তারা যদি এখানে আমরা বলেছি এখানে আমাদের ফার্টিলাইজার ম্যানেজমেন্ট রয়েছে, পেস্টিসাইডের পেস্ট ম্যানেজমেন্ট রয়েছে, তখন তারা কি করবে যে পরিমিত মাত্রায় যতটুকু প্রয়োজন কেবল সেইটুকু তারা কিন্তু এখানে প্রয়োগ করবে। আমরা গতানুগতিক যেভাবে হারভেস্ট করি ওইভাবে হারভেস্ট করতে আমরা পারব না, সেখানেও আমাদের নিয়ম রয়েছে, নিয়ম মাফিক আমরা সেটিকে হারভেস্ট করব। তার মানে এটার প্রয়োজনটা তো হলো এই কারণে যে আমরা বাংলাদেশে কৃষকরা মানে উৎপাদনটা করছি হচ্ছে একটু প্রসিডিউর কম মেনটেন করে, মানে আমরা গুরুত্ব দিচ্ছি না। 2 নম্বর আমরা কীটনাশক এবং সার দুইটাকে অপচয় করছি। তাহলে সেখান থেকে কি বের করে নিয়ে আসা একটা উদ্দেশ্য কিনা আপনাদের? এক্স্যাক্টলি, আপনারা জানেন যে আমরা আসলে আমাদের এই শিবগঞ্জ উপজেলা কিন্তু অনেক সবজির বেল্ট, তো এই যে বিপুল পরিমাণে যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, আমরা কিন্তু দেখাই দিয়েছি যে না, অল্প পরিমাণ সার ব্যবহার করেও অধিক পরিমাণ কোয়ালিটি সমৃদ্ধ ফলন কিন্তু পাওয়া সম্ভব। এই যে এই এলাকার অনেক কৃষক তারা কিন্তু দেখেছে এবং তারা উদ্বুদ্ধ হয়েছে এবং বলছে না আমরাও এই পদ্ধতিতেই চাষাবাদ করব। এতে করে কি হবে, আমার সারের ওপর যে প্রেশার রয়েছে এটি আমার কমে যাবে এবং একই সাথে
একজন কৃষকের যে উৎপাদন খরচ তারা স্বাভাবিকভাবে করলে যত বেশি হয়, কিন্তু এই পদ্ধতিতে যখন আমি করব তখন কিন্তু এই খরচটি কিন্তু তার কমে যাবে। কৃষকরা একটা কথা বলছে, সেটা হচ্ছে যে হ্যাঁ গ্যাপ অনুসরণ করে তারা করছে এবং তারাও খুশি। মানে আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে তারাও খুশি এবং তারা কিন্তু পাশাপাশি নিজেরাই পরীক্ষা করার জন্য আবার একটু জমি রেখে দিয়েছে গ্যাপ না মেনে করা, এবং তারা বলছে আলটিমেটলি ফলাফল গ্যাপের ভালো। কিন্তু মার্কেট নিয়ে একটু তারা হতাশ যে মানে করছি করে যদি আমাকে সেই মহাস্থান বাজারে গিয়ে বিক্রি করতে হয় অথবা একটা প্রচলিত বাজারে গিয়ে বিক্রি করতে হয়, তাহলে আসলে আমার প্রাইসটা কী? তো সেই জায়গাটা নিয়ে আপনারা তো কৃষি সম্প্রসারণে কাজ করেন, বিপণন নতুন করে হয়েছে, কিন্তু তারপর আপনারা কিন্তু ওটাও দেখছেন। মানে সেইটা নিয়ে আপনি কৃষি কর্মকর্তা, রুট লেভেলে আপনি তাদের সঙ্গে মিশেন, মানে আপনার পরামর্শটা কি থাকবে এবং এটা নিয়ে চেষ্টাটা আসলে শুরু হয়েছে? আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে চেষ্টা শুরু হয়েছে। আমরা প্রথম অবস্থায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিংকে চিঠি দিয়েছি যে এটি যাতে সুন্দরভাবে বিপণনের ব্যবস্থা করা হয়, সেটির জন্য আমরাও মাঠ পর্যায় থেকে চেষ্টা করছি। আমরা যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতে সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, কারণ তারা এটি খুব সুন্দরে অ্যাকসেপ্ট করে। আমাদের যে ফরেনার রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে ফরেনার আছে, তারা কিন্তু নিরাপদ ফসল খোঁজে, সবজি খোঁজে। আমরা সেখানে কন্ট্যাক্ট করেছি এবং তারাও কিন্তু আমাদেরকে পজিটিভ রেসপন্স করেছে। আমরা আমাদের যে সুপার শপগুলো রয়েছে, সেই সুপার শপে কিন্তু আমরা এগুলো সাপ্লাই দেওয়ার জন্য আমরা তাদের সাথেও কন্ট্যাক্ট করেছি, কারণ নিরাপদ। আমরা তো একটি ট্যাগ দিব, আমার কৃষি অফিসারের একটি প্রত্যয়ন থাকবে, আমার বিআরসি থাকবে, আমাদের বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ যে কাউন্সিল, তারা মেল এড স্কিম ওনার তারা, আর হচ্ছে আমরা বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, এটি আমরা বাস্তবায়ন করছি। এই সবার সম্মিলিত মনে একটি ট্যাগ কিন্তু তাদেরকে দেওয়া হবে যে এটি আসলে গ্যাপ প্রোটোকল মেনটেন করে উৎপাদন করা হয়েছে। বিদেশি একটা মার্কেট ধরার সুযোগ আমাদের আছে, বাংলাদেশ থেকে অনেক সবজি বিদেশে যায়, চাহিদাও আছে। সেই জায়গাটা আমরা মানে মোট কথা হচ্ছে যে কৃষি একটা বড় ইন্ডাস্ট্রি এবং সেটাতে আমরা প্রবেশ করতে পারবো কিনা এর মাধ্যমে। হ্যাঁ, এটা আমাদের এই জন্যই তো যে আমাদের যে ফরেন স্টেক হোল্ডার রয়েছে, ফরেন যারা রয়েছেন, ফরেনার আর কি, তারা কিন্তু বাংলাদেশি কোনো টেস্টকে অ্যাকসেপ্ট করে নাই। আমি যে গ্যাপ প্রোটোকল সার্টিফাই করব, এটি তো আমি বাংলাদেশে দিলে হবে না। এই জন্য তারা করেছে যে না, এটা ইন্ডিয়ার ওই একটি চেন্নাইয়ের একটি ল্যাব রয়েছে, ওই ল্যাব থেকে টেস্ট করার পরে যদি মনে হয় যে না অ্যাকুরেট অ্যান্সার দেয় যে না এটা বিষমুক্ত রয়েছে, তাহলেই তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে। গত বছর কিন্তু আমরা এটি সফল হয়েছি। আমরা যা করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এটি করা হচ্ছে। অনেক ধন্যবাদ হানান ভাই, আপনি ভালো থাকবেন এবং আপনাকে কৃষকদের পাশে যেহেতু আপনারা আছেন এবং আপনাদের মতো মানুষ থাকলে নিশ্চয়ই বাংলাদেশটা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বললাম মোহাম্মদ আব্দুল হান্নান, যিনি উপজেলা কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। তিনি যে কথাটা বললেন যে এই যে কৃষক শিবগঞ্জের একদম প্রান্তিক মাঠে যে চাষটি করছেন, সেটার কিন্তু ব্যাপ্তি হচ্ছে আন্তর্জাতিকভাবে, অর্থাৎ এটার যে মান সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো মানকেই কিন্তু আসলে নষ্ট করছে না এবং মান রেখেই কাজটি করা হচ্ছে। এবং তার যে কথাটা আমরা শুনলাম সেটি হচ্ছে যে লক্ষ্য হলো প্রতিটি কৃষকের কাছে, প্রতিটি ভোক্তার কাছে এই যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত ফসল পৌঁছে দেওয়া, যাতে করে নিরাপদ বাংলাদেশ, নিরোগ একটা বাংলাদেশ গড়া যায় এবং সেই সঙ্গে বিশ্ব বাজারে বাংলাদেশকে পৌঁছে দেওয়া যায়। নিশ্চয়ই তারাও সফল হবেন এবং এই কৃষকরা সফল হবেন, বাংলাদেশ কৃষিতে এগিয়ে যাবে বহুদূর। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।